আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা এখন মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে উমরা পালনের জন্য রওনা হচ্ছি। মদিনার কিছু দূর পরেই একটা মসজিদ আছে, সেখান থেকে এহরাম পরে সবাই রওনা হয়ে গেলাম। এখন সূর্য প্রায় ডুবো ডুবো অবস্থা, মরুভূমির দুপাশে দৃশ্যটা খুবই সুন্দর। আমরা ছিলাম আজিয়াত এলাকাতে, আমাদের হোটেল ছিল। প্রথমে হোটেলে গিয়ে আমরা একটু ফ্রেশ হয়ে নিলাম। এটা হচ্ছে আজিয়াত এলাকা। এখান থেকে খুবই কাছে, মানে আমাদের যে কাবা ঘরটা, মানে হারাম শরীফটা খুব সহজেই যাওয়া যায়। আমি আজিয়াত এলাকাতে এই প্রথম আসলাম। প্রতিবার আমার ইব্রাহিম খলিল রোডেই বেশিরভাগ থাকা, ওই পাশে বাঙালিরা বেশি থাকে। তবে ওখানে রাস্তা একটু ঘুরিয়ে দেওয়াতে এখন ওখানে দূরত্বটা বেশি। আর আজিয়াত এলাকায় থাকলে মানে দূরত্বটা কিছুটা কম হয়, আর চাইলে ট্যাক্সি করেও যাওয়া যায়। আমাদের হোটেল থেকে রাস্তা 7-8 মিনিটের মধ্যেই চলে যাওয়া যায়। এটা হচ্ছে আমাদের হোটেল, আজিয়াত গোল্ডেন সম্ভবত নামটা ছিল। হোটেলটা ছোটোখাটো, তবে মোটামুটি ভালোই ছিল, খারাপ না। এটা 3 স্টার মানের একটা হোটেল। আমরা প্রথমে হোটেলে চেক ইন করে নিলাম, তারপর ফ্রেশ হয়ে আমরা উমরা পালন করতে চলে গেলাম। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা উমরা পালন করলাম। এটা হচ্ছে আজিয়াতের রাস্তাটা। এখানে এই পাশে অনেকগুলো হোটেল আছে। এই যে এখান থেকে মানে আমাদের কাবা ঘরে আসতে সময় 5 মিনিটের মতো লাগে। এই দোতলা থেকে যে প্রথমে যে দোতলায় উঠতে হয়, তারপর ওখান থেকে মাতাফে নেমে আমরা আমাদের উমরা সম্পন্ন করেছিলাম। প্রায় ভোর হয়ে গিয়েছিল সব কার্যক্রম সম্পন্ন করতে করতে। এখন আমরা আবার হোটেলের দিকে ফিরে যাচ্ছি। ছেলেরা চুল কাটবে, আমরা ঘরে যেয়ে চুল কাটবো। রমজান মাস কাছাকাছি, তাই এখানে অনেক ভিড় এখন। এখানের বিড়ালগুলো একটু কম স্বাস্থ্যবান, আর মদিনার বিড়ালগুলো কিন্তু অনেক বেশি স্বাস্থ্যবান ছিল। এখানে একটু পরপরই আপনারা সিম কার্ডের দোকান পেয়ে যাবেন। আর এখন কিন্তু সৌদি মেয়েরা অনেক বেশি কাজ করে। আগে এটা একেবারেই দেখা যেত না। এই 8-10 বছরে অনেক মানে এখন পরিবর্তন হয়েছে। সিম কার্ডের দোকানগুলো বেশিরভাগ মেয়েরাই চালায়। আজিয়াতের প্রথম দিকে যে লা মেরিডিয়ান হোটেল, তারপরে আরও অনেক হোটেল আছে। সাফা টাওয়ারের পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে, সেটাই হচ্ছে আজিয়াতের রাস্তা। যাই হোক, আমরা আলহামদুলিল্লাহ সুন্দর মতো আমরা সব বন্ধ করলাম। পরদিন সকালে ফজর নামাজ পড়ে আমরা ঘরে এসেছিলাম। এখন জোহরের সময়, আমি নামাজে যাচ্ছি। এখানেও একটা কবুতর চত্বর আছে। আজিয়াতের যে আজিয়াতে হেঁটে গেলেই এখানে একটা ছোট কবুতর চত্বর আছে। তারপরে এই যে কাবা ঘরের বাইরের চত্বরটা, কবুতরগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগে। চাইলে আপনারা কবুতরকে এই দানা খাওয়াতে পারেন। অনেকে অনেক নিয়ত করে খাওয়ান, কিন্তু এটা আসলে এমনি খাওয়াতে হয়, এর জন্য কোনো নিয়তের প্রয়োজন নেই। এই যে ক্লক টাওয়ার, এই ক্লক টাওয়ারটা দিয়ে আসলে আমরা দূরের থেকে বুঝতে পারি যে ওখানে কাবা ঘরটা আছে। এটা অনেক উঁচু একটা বিল্ডিং, বিশ্বের এটা এখন 4র্থতম বিল্ডিং। এই যে আল আজিজিয়ার রাস্তাটা, এদিক দিয়ে শুরুতেই হচ্ছে আজিয়াত। আমরা আজিয়াত গেট দিয়ে আমরা বেশিরভাগ এই যে মাতাফে গিয়েছি। এটার নিচেও একটা রাস্তা আছে। এখানে কিন্তু মানে গাড়ি দিয়ে আসলে আপনাকে অনেকটাই ঘুরতে হয়, কারণ সব রাস্তায় কিন্তু ওয়ান ওয়ে। তাই চেষ্টা করবেন সবসময় কাছাকাছি হোটেল নিয়ে থাকতে। দূরের হোটেলগুলো থাকলে আপনি ট্যাক্সি নিয়ে আসলে আপনাকে অনেক ঘুরতে হবে। আর যেহেতু আমাদের প্রধান উদ্দেশ্য থাকে ইবাদতের জন্য, 5 ওয়াক্ত নামাজ এসে
যাতে আমরা এখানে আদায় করতে পারি, সেজন্য কাছাকাছি হোটেল নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। আর সেজন্য আজিয়াত এলাকাটাকে আপনারা বেছে নিতে পারেন, কারণ এটা বেশ কাছে। এই যে এখানে ওরিয়ন একটা হোটেল আছে, এটা 4 স্টার মানের হোটেল। আমরা যেটাতে আছি গোল্ডেন আজিয়াত, আরও অনেক আল খাইমার হোটেল আছে, অনেকগুলো হোটেল আছে, ওগুলো মোটামুটি ভালোই। এখানে লাক্সারিয়াস হোটেল শুধুমাত্র 5 স্টারগুলোতেই কিছুটা লাক্সারিয়াস, তবে বেশিরভাগ হোটেলে কিন্তু 4 জনের অ্যাকোমোডেশন এক রুমে, কারণ এখানে তো কেউ আসলে ঘুরতে আসে না, সেই অর্থে ট্যুরিজমের জন্য এখানে আসে না। প্রধান উদ্দেশ্য এখানে হচ্ছে আমাদের ইবাদত, যাতে 5 ওয়াক্ত নামাজ আমরা হারাম শরীফে আদায় করতে পারি। এখানে একটা বড় অফিসের মতো আছে, এটা হোটেল কিনা বুঝতে পারছি না। এখানে বাচ্চার ছবি দেওয়া। এটা পার হয়ে কিছু দূর গেলে আমাদের হোটেলটা। এখানে ভিডিও করার অত মন মানসিকতাও থাকে না, আমি শুধু আপনাদের রাস্তাগুলো একটু দেখিয়ে দিচ্ছি। আজিয়াতের রাস্তাটা, এই আজিয়াতের রাস্তা ধরে গেলে যে চত্বরে উঠবেন, সেখান থেকে আপনার যে আমরা যে ওমরার জন্য যে গেটটা একদম খুবই কাছে। এখন ওমরার জন্য আপনাকে অবশ্যই ওমরার পোশাক পরতে হয় ছেলেদের ক্ষেত্রে, ওমরার পোশাক ছাড়া কাউকে মাতাফে যেতে দেয় না। আর মহিলারা যেতে পারে, মহিলাদেরকে কোনো বাধা দেয় না। এই যে আজিয়াত আরেকটা হোটেল, এই হোটেলটা মনে হচ্ছে ভালোই। এটা booking.com আছে। আপনারা booking.com দেখতে পারেন যে আজিয়াত এলাকায় কোন কোন হোটেল আছে, সেখানে আপনারা চাইলে থাকতে পারেন, কারণ এটা অনেক সুবিধাজনক একটা এরিয়া আমার কাছে যতদূর মনে হয়েছে। ইব্রাহিম খলিল রোডের ওই পাশে বাঙালিরা বেশি থাকে, তাই আপনারা ওখানে বাংলাদেশি খাবার দাবার একটু বেশি পেয়ে যাবেন। তবে আপনাদের প্যাকেজে যদি খাবার ইনক্লুডেড থাকে তাহলে আপনারা এই এরিয়া থাকতে পারেন। এখানেও কিছু বাংলাদেশি রেস্টুরেন্ট আছে। এই যে একটা সাফা হোটেল, এটা কিন্তু আরেকটা সাফা হোটেল। এটাও যে 5 স্টার সাফাটা না, আরেকটা সাফা নামে কয়েকটি হোটেল আছে। আল সাফাটা হচ্ছে 5 স্টার যেটা হচ্ছে জমজম টাওয়ারে, যেটা ক্লক টাওয়ার বলে। আল খাইমার এই হোটেলটা অনেক ভালোই, এটা থেকে দেখা যায় কাবা ঘরের যে চত্বরটা, সেটা দেখা যায়। আমরা পরবর্তীতে এই হোটেলে থাকবো, আমাদের এবার মক্কা ট্রিপে 2টা হোটেল পড়েছে। প্রথমে আমরা গোল্ডেন আজিয়াতে, পরবর্তীতে আল খাইমার হোটেলে উঠেছিলাম। মক্কায় সবসময় এরকম আপনারা দেখবেন, রাস্তাঘাটে প্রচুর মানুষ, সারাদিনই ব্যস্ত, 24 ঘন্টা জেগে থাকে এই শহর, দিন রাত সবসময় জেগে থাকে। রাতের বেলাও আপনি 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, সারা রাত ফজরের পরে যে হয়তো মানুষজন কিছুটা কম থাকে। তবে রোজার মাসে কোনোই খালি থাকে না, 24টা ঘন্টাই মানুষের আনাগোনা থাকে, এবং সব দোকান 24 ঘন্টাই খোলা থাকে। শিফটিং ডিউটি করে এখানে ডিউটি করে। আর বাংলাদেশি ভাইরা এখানে কাজ করে বেশিরভাগ। যে রাস্তাঘাটে যে ক্লিনিং কাজগুলো এর 90%ই বাংলাদেশি, তাই আপনার কোনো সমস্যা হলে আপনারা তার কাছ থেকে জিজ্ঞেস করে নিতে পারেন রাস্তাঘাট সম্পর্কে, বাংলা ভাষাভাষীর লোক পেয়ে যাবেন। আর মক্কাতেও যে নীল ড্রেস পরা যে ভিতরে দেখবেন, তারাও কিন্তু ক্লিনিং এবং অন্যান্য কাজ করে থাকে। সব বেশিরভাগই 80% বাংলাদেশি, আর কিছু আছে কলকাতার, তারাও বাংলা কথা বলতে পারে। এবং এরপরে আছে পাকিস্তানি। আগে আমি এত বাংলাদেশি কর্মী দেখিনি, এখন অনেক বেশি কর্মী সংখ্যা বেড়েছে। এবং যাই হোক, এটা আমাদের জন্য অবশ্যই ভালো, এবং তারা প্রচুর পরিশ্রম করে, 8 ঘন্টা করে তাদের ডিউটি থাকে। আমি যতজনের সাথে কথা বলেছি, কম বেশি হতে পারে। আপনাদের কয়েকটা হোটেল দেখিয়ে দিচ্ছি। এখানে এই যে একটা চিকেনের ব্রোস্টের দোকান আছে, এটার পাশে আমাদের হোটেলটা, গোল্ডেন আজিয়াত হোটেলটা। এখানে ছোট ছোট শপিংয়ের জায়গা আছে, তবে ইব্রাহিম খলিলের মতো এত বেশি দোকানপাট এখানে নাই, তুলনামূলকভাবে কম। এই রোডে যেহেতু গাড়ি চলে, আর ইব্রাহিম খলিল রোড কিন্তু গাড়ি সবসময় চলে না, অর্ধেকটা চলে, আর কাছাকাছি গেলে আর খুব একটা চলে না, কারণ ওখানে প্রচুর মানুষের চাপ।
এখানে ছোটোখাটো এক মার্কেট আছে, আপনার প্রয়োজনীয় জিনিস এখান থেকে নিতে পারেন। এখানে বোরখা, হিজাব থেকে শুরু করে ছোটো ছোটো সুভেনিয়ার এগুলো আছে। এই রাস্তা দিয়ে কিন্তু আজিজিয়া এবং মিনার রাস্তা, হজের সময় যে মিনায় যাওয়া হয়, যারা গাড়ি দিয়ে যায়, ট্রান্সপোর্টে যায়, তারা এই রাস্তা দিয়ে চলে যায়। এখানে মানি এক্সচেঞ্জের দোকান আছে, আপনারা চাইলে মানি এক্সচেঞ্জও করতে পারেন যারা আজিয়াতে থাকবেন। আমার হোটেলে আবার চলে আসলাম। এই যে সকালবেলায় ফজরের পরে আসা হয়, জোহরের পরেও একবার আসা হয়, আসর মাগরিব এশাটা একসাথে পড়ে আসার চেষ্টা করি। আর চাইলে চলে আসতে পারি, কারণ হোটেল খুব বেশি দূরে না। আর চেষ্টা করি মসজিদেই বেশিরভাগ সময় কাটাতে, আসর মাগরিব এশার সময়টা, এতে করে ইবাদত করা যায় সহজেই, একটু সময় দেওয়া যায়, কারণ আমাদের উদ্দেশ্যই হচ্ছে এখানে ইবাদত করা। আমি আবার চলে যাচ্ছি কাবা শরীফের দিকে। মাতাফে নামাজ পড়লাম, তাওয়াফ করলাম, খুবই ভালো লাগলো। মানে এই অনুভূতিটা আসলে বোঝা যাবে না। মাগরিবের নামাজ মাতাফি আদায় করলাম পেছনের দিকে, এখানে মহিলাদের জায়গা, সেখানে। পরদিন আবার যাচ্ছি। কিছু কিছু ক্লিপ নিয়ে রেখেছিলাম যেটা আপনাদের সাথে শেয়ার করছি, বেশিরভাগই আসলে করিনি। আমরা মোট ছিলাম 9 দিন। আমরা একটি ট্রাভেল গ্রুপের মাধ্যমে এইখানে এসেছিলাম। আমরা প্রথমে মদিনাতে ছিলাম 5 রাত, এরপরে আমরা মক্কায় থাকব 9 দিন। আমরা রোজার কয়েকদিন আগে মক্কা এসেছিলাম। আমরা রোজার সময় আরেকটা উমরা করব, সেই নিয়তে আসলে আসা। রোজার আগে একটা উমরা করেছি মদিনা থেকে এসে, এবং রোজার মধ্যেও আমরা তায়েফে যাব এবং সেখান থেকে এসে একটা উমরা পালন করব। রোজার মধ্যে উমরাকারীদের কিন্তু অনেক সওয়াব। আমাদের নবীজি বলেছেন যে রমজান মাসে উমরা পালন করে সে যেন আমার সাথে হজ পালন করলো। এই হাদিস থেকে আমরা জানতে পারি যে রমজান মাসে উমরা করার কত ফজিলত। এই জন্য হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ এই রমজান মাসে চলে আসে মক্কা মদিনায়। এই সময় অনেক বেশি রাশ থাকে, তাই আপনারা চাইলে অবশ্যই আগে থেকে প্যাকেজ বুক করে রাখবেন। যত দিন যায় তত বেশি রাশ বৃদ্ধি পায়, এবং শেষ দশকে কিন্তু জায়গা পাওয়াটা অনেক বেশি মুশকিল, কারণ তখন মানুষ অনেক বেশি এতেকাফ করেন। এই সময়টা কিন্তু খুবই ভালো লাগে, যে সন্ধ্যার সময় চারিদিকে আলোকিত হয়ে ওঠে, এক অন্যরকম অদ্ভুত পরিবেশের সৃষ্টি হয়, সবাই ইবাদতে মশগুল। আমরা বসে আছি, এখনই মাগরিবের আজান দিবে, তারপরে আমরা নামাজ পড়ব। নামাজের মানে আধা ঘন্টা আগে থেকে আপনাকে সরিয়ে দিবে পিছনের দিকে, মেয়েদের পেছনে বসিয়ে দিবে এবং পুরুষেরা সামনে থাকবে। প্রথমে পিছনে মসজিদগুলো ফিল আপ করবে এবং তারপর আস্তে আস্তে মাতাফে আধা ঘন্টা আগে তাও বন্ধ করে দেয়। মানে এটা ডিসিপ্লিনের জন্যই করে, তাই আমাদের অবশ্যই এই যে দেশে থাকবো সে দেশের রুলস রেগুলেশন মেনে চলতে হবে। আজকে আমরা বসেছি হাতিমের পেছনে। রমজান মাস এবং তার কিছুদিন আগে থেকে অনেক বেশি ভিড়, তাই মানে আমার ইচ্ছা ছিল হাতিমের ভিতরে নামাজ পড়া। দেখি আল্লাহ যদি সুযোগ দেয় আরও চেষ্টা করব। এই হাতিমের নিচে একটা হচ্ছে দোয়া কবুলের স্থান। আর এই যে আজকে আবার আরেক দিনের কথা, এখন আমি বসেছি মাকামে ইব্রাহিমের পিছনে এবং কাবার দরজা, এই যে সামনে দেখতে পাচ্ছেন কাবা শরীফের দরজা, এটাও দোয়া কবুলের একটা বিশেষ স্থান। ঈশার নামাজের আগে আরেকবার তোয়াফ করে নিলাম। আল্লাহ তাআলা আমাদের সকল নেক আমল কবুল করে নিক, আমিন। নামাজের আগে আবার মানে এইভাবে বসতে দেয়,
মানে তাদের নির্দেশনা অনুযায়ী আমাদের চলতে হবে। আর যাই হোক, আমরা নামাজ শেষ করে আমি এখন একটু আসলাম টুকটাক কেনাকাটা করার জন্য। এটা হচ্ছে মক্কা টাওয়ার। মক্কা টাওয়ারে যে আবু বকর মসজিদ আছে তার উপরেই পাশেই মানে একটা শপিং মল আছে। এখানে প্রতিটা 5 স্টারের এখানেই মোটামুটি ছোটোখাটো শপিং মল আছে, তবে মক্কা টাওয়ারের শপিং মলটা অনেক বড়। কেনাকাটা করে আবার এশার নামাজ পড়তে চলে গেলাম। এখানে আপনি হারিয়ে গেলে সবসময় মানে ঢোকার সময় খেয়াল রাখবেন টয়লেট নাম্বারটা, যাতে আপনি হারিয়ে না যান। আপনার হোটেল থেকে কোন টয়লেট নাম্বারটা কাছে সেটা খেয়াল রাখবেন। আমাদের ছিল 3 নাম্বার টয়লেট থেকে কাছে। ভোরের দৃশ্যটা কিন্তু অদ্ভুত রকম সুন্দর। এই কবুতরগুলোর সাথে প্রতিদিন আমার দেখা হয়, মানে ওদের সাথে একটা বন্ধুত্ব গড়ে উঠেছে। কবুতর কিন্তু মানুষের বন্ধু। বিড়াল, কবুতর এগুলো কিন্তু পালন করলে আমাদের মানসিক শান্তি পাওয়া যায়, অন্তত আমি পাই। আগামীকাল পবিত্র মাহে রমজান। এখন আমি বসে আছি এই যে মক্কা টাওয়ার এবং জমজম টাওয়ার, যে ক্লক টাওয়ারের মাঝখানের জায়গাটাতে। এখানে একটা মেডিসিনের দোকান আছে, কিছু মেডিসিন নিব। এই যে জমজম টাওয়ার যে বা ক্লক টাওয়ার, এখানে কয়েকটা টাওয়ার মিলে এই টাওয়ারটা। আর এই পাশে হচ্ছে মক্কা টাওয়ার। একবার আমরা এখানে ছিলাম। এই টাওয়ারে থাকলে সুবিধাজনক যে এখানে সব কিছু একদম কাছেই, এটার মধ্যেই আজকে আপনি খাওয়া দাওয়া, শপিং, ওষুধপত্র, আর একেবারে চত্বরের কাছে। আরেকটা হচ্ছে যে এলফ কিন্ডার, এটাও কাছে। আগে এদিক দিয়ে আসা যাওয়া করা যেত ইব্রাহিম খলিল রোড থেকে, কিন্তু এখন এদিকে রাস্তাটা বন্ধ করে দেওয়াতে ইব্রাহিম খলিল রোডে থাকলে অনেক ঘুরে আসতে হয়। এই যারা মেডিসিন কিনবেন, এই যে নাহাদি থেকে আপনারা কিনতে পারেন। সৌদি আরব থেকে ওষুধ কেনার সুবিধা হচ্ছে মানে এখানে সব হালাল থাকে, এই জন্য আমাদের জন্য সুবিধাজনক। আর ওষুধের মানে কোয়ালিটি কিন্তু অনেক ভালো। আমি কিছু মাল্টিভিটামিনস এবং প্রয়োজনীয় ওষুধপত্র নেওয়ার জন্য আজকে এখানে এসেছি। এর পাশে রয়েছে আলবাইক হচ্ছে খুব বিখ্যাত একটা সৌদি চিকেন, বিশেষ করে চিকেনের জন্য ফেমাস একটা ব্র্যান্ড। এবং এখানকার খুবই মজা, কিন্তু এখানকার চিকেনটা যারা খাননি তারা চাইলে ট্রাই করতে পারেন। প্রচুর ভিড় থাকে, একটু সময় নিয়ে আসতে হয়। আমি এখানে অপেক্ষা করছিলাম। যাই হোক, আমরা ওষুধপত্র কিনে আবার চলে আসলাম। এখন জোহরের নামাজ আদায় করব। জোহরের নামাজ আদায় করার জন্য আমি মসজিদে চলে যাচ্ছি। প্রচুর রোদ পড়েছে আজকে। জোহরের নামাজ শেষ করলাম, তাওয়াফ করলাম। এখন কাবা ঘর দেখছি। যতই দেখছি ততই আসলে প্রাণ জুড়িয়ে যাচ্ছে। এখান থেকে আসলে যেতে মন চায় না, কিন্তু এখানে কিন্তু দাঁড়িয়ে থাকা যাবে না। আপনাকে হয় তাওয়াফ করতে হবে, না হলে আপনাকে মানে অন্যদিকে চলে যেতে হবে মসজিদের ভিতরে, যেখান থেকে আপনি কাবা ঘর দেখতে পারবেন না। আগে যেমন এখানে নামাজ পড়া যেত, এখন শুধু তাওয়াফকারীদের জন্য নামাজ। আজকে প্রথম রমজান। এখান থেকে আমি মসজিদের ভিতরেই আছি। মসজিদের ভিতরে সবার জন্য ইফতার দেওয়া হয়েছে, ইফতার করে নিলাম। এই প্রথম রমজানে পবিত্র মক্কা শরীফে কাটাতে পেরে খুবই ভালো লাগছে। এই অনুভূতি অন্যরকম। সবার সাথে ইফতার, একসাথে বসে খাওয়া, বিভিন্ন দেশের মুসলমানরা একসাথে বসে, তাদের আর ভাষা আলাদা, চেহারা আলাদা, সব কিছু আলাদা, কিন্তু তারা এক। আমরা সবাই এক আল্লাহর ইবাদত করি, এটাই হচ্ছে সবচেয়ে বড়। ইফতার করে এখন আমি একটু যাচ্ছি, মানে নামাজ পড়লাম একেবারে, মানে তারাবি পড়লাম, ঈশার নামাজ পড়ে তারাবি পড়লে এখন রুমের দিকে যাচ্ছি। এই যে আল খাইমার হোটেলটা। ইতিমধ্যে আমরা হোটেলও চেঞ্জ করেছি, মানে গোল্ডেন নাজিয়ার থেকে আমরা এই আল খাইমার হোটেলে চলে এসেছি। এই হোটেলটা একটু বেশি কাছে,
গোল্ডেন যে হোটেলটা ছিল, গোল্ডেন আজিয়ারটা একটু দূরে ছিল। আল খাইমাটা একেবারেই কাছে, এখান থেকে 5 মিনিটের রাস্তা, 5 মিনিটও না, আপনি যদি জোরে হাঁটেন তা 3 মিনিট থেকে 4 মিনিটে চলে যেতে পারবেন। সর্বোচ্চ 5 মিনিট লাগবে আপনার যেতে। এই হোটেলটা একটু ভালো, একটু নতুন, মানে নতুন করে এটার ইন্টেরিয়ার করা হয়েছে বোঝা যাচ্ছে। তবে এখানে রুমগুলো বেশ ছোট। যাই হোক, আমরা দ্বিতীয় রমজানে চলে যাচ্ছি তায়েফে আমরা যাচ্ছি। সেখানে মিকাত থেকে আমরা এহরাম পরিধান করে আবার আমরা রমজানে ওমরা পালন করব। তায়েফে সফর শেষে আবার আমরা চলে আসলাম, ওমরা পালন করলাম। ওমরা পালনের সময় নামাজের ওয়াক্তে আমরা নামাজ আদায় করলাম। রমজানের চাঁদ আকাশে দেখা যাচ্ছে। রমজান মাসের ওমরা করার ফজিলত সম্পর্কে হাদিসে আছে যে এর ফজিলত হজের সমতুল্য। আল্লাহ তাআলা আমাদের হজ এবং ওমরা কবুল করে নেক, এবং যেসব মুমিন বান্দাদের মনে হজ ওমরা করার ইচ্ছা আছে, আল্লাহ তাদেরকে শারীরিক, মানসিক, আর্থিক সঙ্গতি দান করুক। আমিন। এর মাঝে আমরা একদিন গিয়েছিলাম জিয়ারাত, মক্কার বিভিন্ন ঐতিহাসিক স্থানগুলো আমরা ভ্রমণ করেছিলাম। এখানে আপনাদের প্যাকেজে সাধারণত মিনা, মুজদালিফা এবং তায়েফটা সাধারণত অ্যাড থাকে না, আমাদের প্যাকেজে অ্যাড ছিল। সেদিনে আমরা, যেহেতু রমজান মাসে আমাদের উমরা করার ইচ্ছা ছিল, এছাড়া আয়েশা মসজিদ থেকেও অনেকে উমরা পালন করে, সেটা নিয়ে কিছুটা মতভেদ আছে। তাই আমরা তায়েফে থেকে উমরার উদ্দেশ্যে এসেছিলাম। আজকে আমাদের সফর শেষ হলো, আলহামদুলিল্লাহ। আমাদের হজ উমরা পালন শেষ করে এখন আমরা চলে যাচ্ছি জেদ্দায়। সেখানে আজকে আমাদের ফ্লাইট আছে সৌদি এয়ারলাইন্সে। এজন্য আমরা জেদ্দার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। জেদ্দা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আমাদের ডিরেক্ট ফ্লাইট ঢাকাতে। মন চাইছে এখানে আবার আসি, মানে এখানেই থেকে যাই, কিন্তু যেতে হবে, সেজন্য যাচ্ছি। আল্লাহ যেন আবার খুব শীঘ্রই আসার তৌফিক দেন এই পবিত্র মক্কা মদিনা হজ এবং ওমরা পালনের জন্য। এখানে আসলে যেই আত্মার শুদ্ধতা হয়, যে মানসিক তৃপ্তি পাওয়া যায়, পৃথিবীর অন্য কোথাও সেটা পাওয়া যাবে না। তাই প্রতিটি মুমিন নরনারীর মনের মধ্যে রয়েছে এই মক্কা মদিনা এবং কাবা। আল্লাহ আমাদের সকল গুনাহসমূহ মাফ করে দিন, আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমরা একেবারে কাছাকাছি চলে এসেছি জেদ্দা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। জেদ্দা এয়ারপোর্টটার যে হাজিদের জন্য যে জায়গাটা, সেটা কিন্তু পুরোটা আলাদা। আর মেইন যে জেদ্দা এয়ারপোর্ট, সেখানে আসলে অন্যান্য যাত্রীরা যায়, এবং বেশি এই যে আলাদা যাত্রী, মানে যারা হজ এবং ওমরা পালন করে তাদের জন্য খুব আলাদাভাবে একটা জায়গায় এয়ারপোর্টের আরেকটা টার্মিনাল আছে। আমরা টার্মিনাল 3-তে যাব। 1, 2, 3 এগুলো অনেক বড় এয়ারপোর্ট। এটা হচ্ছে হাজিদের জন্য। এই যে এত বিশাল মরুভূমি, পাথর, এর ভিতরে আল্লাহ কত নিয়ামত দান করেছে। আমাদের নবীজি দোয়া করেছেন, তাই মক্কা মদিনা আজ এত সমৃদ্ধশালী একটা দেশ। আমাদের নবীজির স্মৃতি বিজড়িত এই মক্কা মদিনা। এখানকার রাস্তাঘাটগুলো কিন্তু খুবই চমৎকার, খুবই সুন্দর,
মানে একেবারে বোঝাই যায় না যে গাড়িটা এতটা স্পিডে চলছে। এই যে তাঁবু দেখা যাচ্ছে, মিনার তাঁবু। হজের সময় এই রাস্তাগুলোতে আর তিল ধরনের জায়গা থাকে না। ওই যে এয়ারপোর্টের কাছাকাছি চলে আসছি, বোঝা যাচ্ছে যে দূরে থেকে বিভিন্ন এয়ারক্রাফট দেখতে পাচ্ছি আমি। চলে আসলাম জেদ্দা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এখানে প্রথমে আমরা আমাদের মানে জমজমের পানি কালেক্ট করব। প্রতি হাজি 5 লিটার পানি পর্যন্ত নিতে পারে, 12.5 রিয়াল সম্ভবত। যাই হোক, আমাদের ইমিগ্রেশন কমপ্লিট করে আমরা চলে আসলাম। আমরা এয়ারক্রাফটে উঠে গেলাম। সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট আমাদের। ঢাকা যেতে আমাদের সময় লাগবে 6 ঘন্টার মতো। আমাদের বিভিন্ন নির্দেশনা চলে আসলো। এই সিটগুলো একদম মানে শুয়ে থাকা যায় না 100%। যাই হোক, নির্দেশনাগুলো দিচ্ছিল আমাদেরকে কোথায় কীভাবে সিট বেল্ট বাঁধতে হবে। ইনস্ট্রাকশনগুলো সবসময় ফলো করবেন। যদিও অনেকবারও যদি আপনি প্লেনে সফর করেন, তবুও এগুলো দেখে নেবেন, কারণ আল্লাহ কখন কী বিপদ কার হাতে দেয়, এগুলো আমাদের সুবিধার জন্য দেয়। আপনি অবশ্যই এগুলো ফলো করবেন এবং জেনে নেবেন কীভাবে সিট বেল্ট বাঁধতে হবে। অবশ্যই সিট বেল্ট বাঁধবেন। আর এই মানে আমাদের যেহেতু লোহিত সাগর পার হয়ে যেতে হয়, সৌদিতে যাওয়ার জন্য বিমানগুলো কিন্তু অনেক বাম্পিং করে। আসার সময় দেখেছি, তাই সিট বেল্টটা বেঁধে রাখাই সেফ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের বিমান ছেড়ে দিল। জেদ্দার আকাশে আছি আমরা। আজকে আমাদের ইফতার হবে এই আকাশে। আল্লাহ তাআলার নিয়ামত কোথায় আসলে কখন আমরা কিভাবে পাবো আমরা জানি না। আজকে ইফতার আমরা এখানেই করব। আসর নামাজ পড়ে আমরা এখন আসর নামাজ পড়ে নিয়েছি ইতিমধ্যে। সফরের সময় আপনি চাইলে জোহর এবং আসর একসাথে পড়তে পারেন, তাই আমি পড়ে নিয়েছিলাম এয়ারপোর্টে, জোহরের সাথে আসরটা পড়ে নিয়েছিলাম। আর মাগরিবের সময় যে ইফতারের পরে আমি প্লেনেই নামাজ পড়ব, এবং এয়ারক্রাফটের পিছনে একটা যা নামাজের জায়গা আছে, সেখানে চাইলে আপনি নামাজ পড়ে নিতে পারেন। ফরজ নামাজগুলো চেষ্টা করবেন সবসময় দাঁড়িয়ে পালন করতে, যদি কোনো শারীরিক সমস্যা না থাকে। এখন আকাশে উঠে গেছি, পেজা পেজা তুলা দেখা যাচ্ছে। এই দৃশ্যটা কিন্তু অনেক ভালো লাগে আমার, সব সময় যতবারই দেখি আমার কাছে ততবারই ভালো লাগে। আর আমি এয়ারক্রাফটে উঠলে সবসময় উইন্ডো সিটটা প্রেফার করি। মাগরিবের সময় হয়ে গেল। আমাদেরকে প্রথমে জুস এবং খেজুর দিয়েছিল। আমরা বলেছিলাম যে জুস এবং খেজুর খেয়ে আমরা নামাজ আদায় করে তারপর আমরা ইফতার করব। আলহামদুলিল্লাহ, আমাদের ইফতার করলাম আমরা। এখন নামাজ আদায় করে এখন আমরা খাওয়া আমাদেরকে দিয়েছিল খ্যাপসা। আমি নিয়েছিলাম চিকেন খ্যাপসা, সাথে একটা রোল ছিল, একটা চিজ কেক ছিল, আর সালাদ ছিল। অনেক কিছু ছিল, আসলে এত কিছু খাওয়াটা যায় না। খাবারগুলো বেশ ভালো ছিল। খাবার শেষ করে আমরা কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করলাম। একটু পরে এশার নামাজ পড়ে নেব। এশার নামাজের পরপরই আশা করি আমরা পৌঁছে যাব বাংলাদেশে। এর মধ্যে কিছুক্ষণ আমরা ঘুমিয়ে নিয়েছিলাম। এয়ারক্রাফটের অধিকাংশই খালি ছিল। যাওয়ার সময় ফুল ছিল, কিন্তু আসার সময় অনেক জায়গায় খালি ছিল। আমরা চলে আসলাম ইতিমধ্যে বাংলাদেশে। এর মধ্যে আমি একটু ঘুমিয়ে গিয়েছিলাম। পৌঁছে গেলাম প্রিয় মাতৃভূমি বাংলাদেশে। এয়ারপোর্টে এখন আমাদের লাগেজ নিয়ে নিলাম।
বেল্টে এখনও লাগেজ আসেনি, অপেক্ষা করছিলাম লাগেজের জন্য। লাগেজ নেওয়ার জন্য সবাই দাঁড়িয়ে আছে, আর সাথে পানিও আছে, প্রত্যেক হাজি 5 লিটার করে পানি পেয়েছে। এই ছিল আমার আজকের সফর। এই সফরটা ছিল একটা মানে স্মরণীয় একটা সফর, কারণ এই ছিল আমাদের আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে। আল্লাহ সবাইকে হজ এবং ওমরা করার তৌফিক এবং নসিব দান করুক, আল্লাহুম্মা আমিন। ناشر الأموات